এটা লাগবে না, এটা করে দেখতে পাচ্ছি কিনা সেটা তো বলো, জিজ্ঞেস করো। আচ্ছা একটু আমি নিজে দেখি, তারপরে আগে স্লাইডটা। হ্যালো হ্যালো ম্যাম। জি ম্যাম। স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড, জি ম্যাম, কমপ্লিমেন্ট সিস্টেম দেখা যাচ্ছে ম্যাম। হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে শুরু করি। হ্যাঁ জি ম্যাম। কথা শোনা যাচ্ছে তো না ভালোভাবে, ক্লিয়ারলি? জি ম্যাম, জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা তোমাদের, আচ্ছা তোমাদের শেষ হয়েছে অ্যান্টিবডি, অ্যান্টিবডি শেষ হয়েছে? অ্যান্টিবডি না ম্যাম শেষ হয়নি এখনো, 2টা ক্লাস হয়েছে। জাস্ট অ্যান্টিবডি স্ট্রাকচারটা তোমরা জেনেছো তাই না? অ্যান্টিবডি জি স্ট্রাকচার, ম্যাম, স্ট্রাকচার। জি ম্যাম, স্ট্রাকচারটা জেনেছো। এটা আসলে কমপ্লিমেন্ট সিস্টেমের সাথে খুবই রিলেটেড, সেই জন্য আমি একটু বলছি। আচ্ছা কমপ্লিমেন্ট সিস্টেম আজকে আমরা যেটা পড়ছি, কমপ্লিমেন্ট মানে কতগুলি প্রোটিন, মোর দ্যান 20 হিট লেবাইল প্রোটিন। লেবাইল মানে কি? তার মানে তুমি যদি 56 ডিগ্রি সেন্টিগ্রেডে এগুলিকে হিট করো তাহলে দে destroy. Schedule থেকে বলা হচ্ছে more than 20 heat labile protein which form one of the trigger enzyme system found in plasma. তার মানে প্লাজমার মধ্যে ইনঅ্যাক্টিভ ফর্মে, আমরা যত পড়বো তত ক্লিয়ারলি ডেফিনিশনটা বুঝতে পারবো। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সিরিজ অফ 20 হিট লেবাইল প্রোটিন, এটা এমসিকিউ। এটা ট্রিগার্স এনজাইম সিস্টেম প্লাজমাতে থাকে। নরমালি কমপ্লিমেন্টগুলি সাধারণত ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। এদেরকে যদি কোনো কারণে স্টিমুলেটেড করা হয়, আইদার অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, অথবা তোমরা পড়েছো ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালের মধ্যে কি থাকে, আউটার মেমব্রেনে যে লাইপোপলিস্যাকারাইড থাকে, লিপিড পোর্শন, এন্ডোটক্সিক অ্যাক্টিভিটি। যদি কোনো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সরাসরি ঢুকে, দে ক্যান স্টিমুলেট দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেমের এমন একটা কতগুলি প্রোডাক্ট আছে, কমপ্লিমেন্ট 1 থেকে 9, যদি আমরা একটাকে কোনো কারণে স্টিমুলেটেড করি, অটোমেটিক্যালি অন্য কম্পোনেন্টগুলি ইজিলি অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে রেসপন্স টু এ ট্রিগার। দিস সিস্টেম ক্যারেক্টারাইজ প্রোডিউস র্যাপিড হাইলি অ্যাম্প্লিফাইড রেসপন্স। তার মানে একটা যখন আমরা কোনো কারণে স্টিমুলেট করব, দে অটোমেটিক্যালি অন্যান্য যেগুলি কম্পোনেন্টগুলি অটোমেটিক্যালি স্টিমুলেটেড হবে। The response is mediated in a cascade phenomenon, where the product of one reaction is the enzymic catalyst of the next. Activated automatically they activate the next component of the complement system. খুবই কমপ্লিকেটেড একটা ডেফিনিশন মনে হতে পারে তোমাদের কাছে, বাট যতই তোমরা পাথওয়েগুলি দেখবে তত ক্লিয়ার হবে। তাহলে আমরা একটু জানি যে কমপ্লিমেন্ট একটা, হ্যাঁ বলো বলো ম্যাম। অনেকে ঢুকতে যাচ্ছে, সবাইকে বলি যে ক্লাস জয়িতা তুমি এটা এনশিওর করবে, ক্লাস শুরু হওয়ার আগেই কিন্তু ঢুকে যেতে হবে। হ্যাঁ, ঢুকে যেতে আমাদের একটু ইজি হবে। জি ম্যাম। একজনের জন্য ঠিক আছে। তাহলে দেখো, তাহলে শুধু আমরা এটা খুব একদম খুব সিম্পল ওয়েতে মনে রাখি, কমপ্লিমেন্ট কতগুলি হিট লেবাইল প্রোটিন নরমালি প্লাজমাতে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। কমপ্লিমেন্টের যে সমস্ত কম্পোনেন্ট ও ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, কিন্তু কোনো কারণে যদি যে সমস্ত স্টিমুলেন্টস দিয়ে কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেটেড হবে, সেগুলো যদি আসে, তাহলে দেখা যাচ্ছে যে এরকম একটা পাথওয়ে যে একটা অ্যাক্টিভেটেড হলে দে ক্যান অ্যাক্টিভেট দ্য নেক্সট কমপ্লিমেন্ট অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে দেখো এখন, আর কমপ্লিমেন্ট গুলি আমি বারবারই বলছি ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, এগুলো মনে রাখবে তোমরা। আর পাথওয়েজ অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, কি কি পাথওয়েজ একটা কমপ্লিমেন্ট সিস্টেমের মধ্যে আছে? দেয়ার আর 3 পাথওয়েজ, খুবই ইম্পর্টেন্ট। এগুলি ভাইভা, রিটেন, এমসিকিউ, অসপি সমস্ত কিছুতে থাকে। ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেট পাথওয়ে এন্ড ল্যাকটিন পাথওয়ে, 3টা পাথওয়ে। আমরা যখন ইনেট ইমিউনিটিতে পড়েছি তখন আমরা বলেছি কমপ্লিমেন্ট ইজ ইনেট ইমিউনিটিতে একটা রোল প্লে করে। তাহলে যে কমপ্লিমেন্ট পাথওয়েগুলি ইনেট ইমিউনিটিতে রোল প্লে করে, তার মধ্যে হচ্ছে অল্টারনেট পাথওয়ে এন্ড ল্যাকটিন পাথওয়ে। ক্লাসিক্যাল পাথওয়ে দেখো ওরা কিভাবে অ্যাক্টিভেটেড হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। অল্টারনেট পাথওয়ে যেভাবে অ্যাক্টিভেটেড হবে, লাইপোপলিস্যাকারাইড,
কার থেকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল আউটার মেমব্রেন lipid portion is responsible for the endotoxic activity polysaccharide portion is responsible for the antigenicity of the bacteria হ্যাঁ তাহলে লাইপোপলিস্যাকারাইড এন্ডোটক্সিন যখন এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ঢুকবে they can activate the alternate pathway ইমিউনোগ্লোবুলিন এ তোমরা যেহেতু পড়েছো অনেকগুলো ইমিউনোগ্লোবুলিন এ একসাথে হলে they can activate the alternate pathway ম্যাম স্লাইড তো চেঞ্জ হচ্ছে না ম্যাম স্লাইড চেঞ্জ হচ্ছে না না ম্যাম কমপ্লিমেন্ট সিস্টেম ডেফিনেশনে ওই স্লাইডে বসে আছে ওই স্লাইডটাই আছে জি ম্যাম কেন আবার প্রবলেমটা কেন হচ্ছে স্লাইড চেঞ্জ হচ্ছে স্লাইড চেঞ্জ হচ্ছে না ওরা ওই আগের স্লাইডটাই আছে এখন দেখা যাচ্ছে এখন কোনটা না ম্যাম এখনো কমপ্লিমেন্ট সিস্টেম ডেফিনেশনের স্লাইডটা এটা কেন হচ্ছে তাহলে আবার আপনি ওই ওই ইয়েতে চলে যাবেন ওই সিস্টেমের স্লাইড শোতে আসবে ওই ওই ইয়েতে যাবেন না ওই যে ইয়েতে ছিল এখন আসতেছে জি ম্যাম আসছে আচ্ছা তার মানে এটাতেই আসবে ফুল স্ক্রিন আসবে আচ্ছা তাহলে দেখো there are three pathways of complement system classic alternate and lactin pathway আমরা বারবারই বলেছি ইনেট ইমিউনিটিতে কমপ্লিমেন্টের একটা রোল আছে তার মানে দুটো পাথওয়ে দে ক্যান পার্টিসিপেট ইন দ্য ইনেট ইমিউনিটি তার মধ্যে একটা অল্টারনেট পাথওয়ে আর একটা ল্যাকটিন পাথওয়ে কেন কারণ অল্টারনেট পাথওয়ে যদি কোনো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ঢুকে তাহলে লাইপোপলিস্যাকারাইড দে ক্যান সরাসরি অ্যাক্টিভেট দ্য অল্টারনেট পাথওয়ে কোবরা ভ্যানোফ্যাক্টর সাপের বিষ activate the alternate pathway immunoglobulin A they can activate the alternate pathway ল্যাকটিন পাথওয়ে যেটা আছে যেমন মাইক্রো অর্গানিজমের গায়ে যদি মান্নান একটা সুগার যদি এই সুগারটা থাকে তাহলে দে ক্যান ডাইরেক্টলি অ্যাক্টিভেট দ্য ল্যাকটিন পাথওয়ে আর কিন্তু ক্লাসিক্যাল পাথওয়ে যেটা আছে ক্লাসিক্যাল পাথওয়েতে কিন্তু ইনেট ইমিউনিটির কোনো রোল প্লে করে না কেন করে না কারণ ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেটেড হওয়ার জন্য অলওয়েজ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হতে হবে মানে একটা অ্যান্টিজেন ঢুকবে তার এগেইনস্ট অ্যান্টিবডি হবে অ্যান্টিজেন লাগবে হচ্ছে অ্যান্টিজেন কোথায় লাগবে অ্যান্টিজেন লাগবে হচ্ছে ইমিউনোগ্লোবুলিনের কোন পোরশনে এফএবি পোরশন ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন বাইন্ডিং সাইট তাহলে অ্যান্টিজেন ওখানে বাইন্ড করলো অ্যান্টিবডি আরেকটা পোরশনের নাম কি তোমরা বলতে পারবে এফসি পোরশন পড়েছো তো এফসি পোরশন তাহলে এফসি পোরশন যখন থাকবে সেই জায়গায় লাগবে হচ্ছে কমপ্লিমেন্ট ওই জায়গাটা খালি তো ওই জায়গাটা কমপ্লিমেন্ট লাগবে এবং দে ক্যান অ্যাক্টিভেট দ্য ক্লাসিক্যাল পাথওয়ে অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম তাহলে এটা তোমরা মনে রাখবে অল্টারনেট এন্ড ল্যাকটিন পাথওয়ে দে ক্যান পার্টিসিপেট ইন দ্য ইনেট ইমিউনিটি বিকজ দে ক্যান ডাইরেক্টলি অ্যাক্টিভেট দ্য অল্টারনেট এন্ড ল্যাকটিন পাথওয়ে কেন কারণ যদি কোনো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ঢুকে aggregated immunoglobulin A cobra manufacture activate the alternate pathway lactin pathway যে microorganism bearing manna they can activate the lactin pathway সুতরাং এই দুটো পাথওয়ে ইনেট ইমিউনিটিতে রোল প্লে করে কিন্তু ক্লাসিক্যাল পাথওয়ে এটা ভাইভাতে খুব বেশি জিজ্ঞাসা করা হয় ক্লাসিক্যাল পাথওয়ে ইনেট ইমিউনিটিতে কোনো রোল প্লে করে না কেন কারণ এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স না হলে কোনোভাবেই ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেটেড হবে না তাহলে এই পোরশনটা খুব বেশি ইম্পর্টেন্ট পাথওয়েজ অফ দ্য কমপ্লিমেন্ট অ্যাক্টিভিটি তাহলে থ্রি পাথওয়েজ ক্লাসিক্যাল অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স এটা তোমরা মনে রাখবে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যে আমরা বলছি এই যে অ্যান্টিবডিটা এখানে ক্লাসিক্যাল পাথওয়েকে অ্যাক্টিভেট করবে অনলি ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এম এছাড়া অন্য কোনো ইমিউনোগ্লোবুলিনগুলি ক্লাসিক্যাল পাথওয়েকে অ্যাক্টিভেট করতে পারবে না তাহলে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি তুমি যদি তোমাদের পাশে যদি কোনো কপি থাকে তোমরা নোট করে লিখতে পারো সেখানে ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এম ইমিউনোগ্লোবুলিন জি পড়ানো হয়েছে তোমাদের সরি ইমিউনোগ্লোবুলিন এম এবং জি জয়িতা জি ম্যাম জি ম্যাম পড়ানো হয়েছে জি পড়ানো হয়েছে হ্যাঁ পড়ানো হয়েছে তাহলে একটু পরে আসি ইমিউনোগ্লোবুলিন জি কি ফর্মে থাকে আমি যদি কোশ্চেন করি সেক্ষেত্রে দেরি হয়ে যাবে এটা মনোমার ফর্মে থাকে বা ইমিউনোগ্লোবুলিন এম দুটো ফর্মে থাকে একটা হচ্ছে মনোমার আর একটা হচ্ছে পেন্টামার ফর্মে সে কোথায় থাকে সিরামের মধ্যে থাকে আর মনোমার ফর্মে সে কোথায় থাকে বারবারই আমরা জানি সেটা বি সেলের গায়ে তাহলে এই দুটো ইমিউনোগ্লোবুলিন they can activate the classical pathway of the complement system
তারপরে এখানে তোমরা মনে রাখবে অ্যান্টিবডি আমরা বলেছি ইমিউনোগ্লোবুলিন জি এবং এম দুটো ক্লাসিক্যাল পাথওয়েকে অ্যাক্টিভেট করে। আরেকটা মনে রাখার জিনিস হচ্ছে one molecule of immunoglobulin M is enough to activate the classical pathway. Why? কেন বলতে পারবে জয়িতা? ম্যাম এটা পেন্টামারের জন্য। পেন্টামার ফর্মে যেহেতু যেটা পেন্টামার মানে 5টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, তার মানে 10টা অ্যান্টিজেন ওখানে লাগবে এবং one molecule is enough to activate the classical pathway. আর ইমিউনোগ্লোবুলিন জি এর জন্য দুটো মলিকিউল লাগবে তাকে ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেট হওয়ার জন্য। তাহলে হুইচ ওয়ান ইজ মোর এফিশিয়েন্ট টু অ্যাক্টিভেট দ্য ক্লাসিক্যাল পাথওয়ে? ইমিউনোগ্লোবুলিন এম ইজ দ্য মোর এফিশিয়েন্ট immunoglobulin to activate the classical pathway of the complement system because it is a pentameric form in the serum, or one molecule is enough to activate the classical pathway. Or immunoglobulin G, the two molecule is required to activate the classical pathway of the complement system. তাহলে আমরা দুটো ইমিউনোগ্লোবুলিন শুধুমাত্র ক্লাসিক্যাল পাথওয়েকে অ্যাক্টিভেট করতে পারবো, একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি আর একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম। তোমাকে জিজ্ঞাসা করবে which one is more efficient, আমরা বলবো ইমিউনোগ্লোবুলিন এম। কেন? কারণ one molecule is enough to activate the classical pathway of the complement system. Now what are the হ্যাঁ বলো ম্যাম কয়েকজন ঢুকতে যাচ্ছে ম্যাম। আবার ঢুকতে যাচ্ছে? তখন তো একজন ঢুকলো তার জন্য। আচ্ছা ঠিক আছে ঢুকাচ্ছি। এই স্লাইডটা দেখা যাচ্ছে তোমাদের? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কজন দেখি ওদেরকে ঢুকিয়ে দিই। হ্যাঁ এটা দেখা যাচ্ছে, ওইভাবে স্লাইড শো করে ঢুকতে যাচ্ছি স্টুডেন্ট। একজনের শুনে আবার খুঁজতে ওঠে আরেকটা। কজন ঢুকলো? 97 জন ছিল, 3 জন বেরিয়ে গেছে, আবার 4 জন ঢুকছে। আচ্ছা ঠিক আছে, আর বেরিয়ে গেলে আরেকটা আমার মিস হবে। ঠিক আছে, তাহলে আমরা যেটুকু পড়েছি আই থিংক আই এম ক্লিয়ার। এখন হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। এখানে দেখো কম্পোনেন্ট এগুলি খুব ইম্পর্টেন্ট, আমরা এগুলি থেকে যেতে যেতেই তখন পাথওয়ে গুলি অনেক ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসিক্যাল পাথওয়ে অফ দ্য কম্পোনেন্ট অফ কমপ্লিমেন্ট সিস্টেমের মধ্যে C1 থেকে C9, কিউটা তোমরা না বললে হবে, C1 থেকে C9। অল্টারনেট পাথওয়ে যে সমস্ত কম্পোনেন্ট আছে সেটার মধ্যে পোপারিন, ফ্যাক্টর বি এবং ফ্যাক্টর ডি। আর কিছু ইনহিবিটর আছে যারা কমপ্লিমেন্ট সিস্টেমকে ইনহিবিট করে রাখে, তারা হচ্ছে C1 ইনহিবিটর, ফ্যাক্টর আই। কিছু রেগুলেটরি প্রোটিন আছে যেগুলি হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমকে রেগুলেট করে রাখে, C4 বাইন্ডিং প্রোটিন, ফ্যাক্টর এইচ and S প্রোটিন। তাহলে তোমাকে যদি হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, another important question, ক্লাসিক্যাল পাথওয়ে C1 থেকে C9, অল্টারনেট পাথওয়েতে কম্পোনেন্ট গুলি হচ্ছে পোপারিন, ফ্যাক্টর বি এবং ফ্যাক্টর ডি, ওগুলি তো আছেই। আর ইনহিবিটরের মধ্যে হচ্ছে C1 ইনহিবিটর, ফ্যাক্টর আই, তারপরে হচ্ছে রেগুলেটরি প্রোটিনের মধ্যে হচ্ছে C4 বাইন্ডিং প্রোটিন, ফ্যাক্টর এইচ and S প্রোটিন। এগুলো হচ্ছে রেগুলেটরি প্রোটিন অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। এটা হচ্ছে কমপ্লিমেন্টের প্রত্যেকটা পাথওয়ে একটা ফিগার, ডায়াগ্রামটা দেখলে তোমরা বুঝতে পারবে। একটা হচ্ছে ক্লাসিক উপরে আছে ল্যাকটিন এন্ড অল্টারনেট পাথওয়ে। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কিন্তু কম্পোনেন্ট আমরা যেটা অল্টারনেট পাথওয়ে বললাম, পোপারিন, ফ্যাক্টর বি এবং ফ্যাক্টর ডি, এগুলিও আছে, কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট C1 থেকে C9 পর্যন্ত ক্লাসিক্যাল পাথওয়ে। ল্যাকটিন পাথওয়েতে C1 থেকে বাদ দিয়ে C4 2 থেকে শুরু, আর অল্টারনেট পাথওয়েতে 2, 4 এগুলি বাদ দিয়ে C3 থেকে ডাইরেক্টলি শুরু হচ্ছে। তোমরা শুধু ডায়াগ্রামটা দিকে একটু ফোকাস করো তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এখন আমি একটু ক্লাসিক্যাল পাথওয়েতে আছি। ক্লাসিক্যাল পাথওয়ে অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম আমরা আগেই বলেছি এটা কিভাবে অ্যাক্টিভেটেড হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এখানে আমরা আবার বলছি যে অ্যান্টিজেন এবং ইমিউনোগ্লোবুলিন যেটা থাকবে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি এবং এম
যে এই দুটোই থাকলে তারা কমপ্লিমেন্ট ক্লাসিক্যাল পাথওয়েকে অ্যাক্টিভেট করতে পারে। ক্লাসিক্যাল পাথওয়ে কম্পোনেন্ট হচ্ছে C1 থেকে শুরু হয়েছে C9 এ যে শেষ হয়েছে। তাহলে দেখো প্রথমে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্সে কিভাবে তৈরি হবে? অ্যান্টিজেন ইমিউনোগ্লোবুলিনের FEB পোর্শনের সাথে অ্যাটাচ হবে, FC পোর্শনটা খালি, FC পোর্শনে যে জিনিসটা বাইন্ড করবে সেটা হচ্ছে C1। C1 মানে প্রথম কম্পোনেন্ট অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। C1 যেহেতু FC পোর্শনের সাথে বাইন্ড করবে তখন সেটা প্রোটিয়েজ তৈরি করবে, এটাকে বলা হচ্ছে প্রোটিয়েজ। সেই প্রোটিয়েজটা যে নেক্সট কম্পোনেন্ট অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করবে সেটা হচ্ছে C2 এবং C4। C2 এবং C4 এটাকে ব্রেক ডাউন করে সে দুটো কম্পোনেন্ট তৈরি করবে। C2 থেকে তৈরি করবে C2A এবং C2B। সিমিলারলি C4 থেকে তৈরি করবে C4A এবং C4B। তাহলে এইটা হচ্ছে স্মলার কম্পোনেন্ট, এগুলি সাধারণত সার্কুলেশনে চলে যায়, এগুলি নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মেইন কম্পোনেন্টে যে ফ্র্যাগমেন্টটা থাকবে এটা একটু লার্জার কম্পোনেন্ট, সেটা হচ্ছে B পোর্শনটা থাকবে। তাহলে দেখো 2 ভেঙে C2 ভেঙে আমরা কি পেলাম? C2A এবং C2B। At the same time C4 কে আমরা ভেঙে পেলাম C4A এবং C4B। একে নিয়ে আমরা কোনো মাথা ব্যথা করছি না, কিন্তু B কে আমরা নিয়ে আসতেছি। তাহলে C4B 2B এই দুটো একসাথে হয়ে একটা প্রোটিয়েজ তৈরি করছে, সেটাকে আমরা বলছি C3 কনভার্টেজ। কনভার্টেজ মানে C3 কনভার্টেজ মানে হচ্ছে C3 কে সে ব্রেক ডাউন করবে। C3 কে ব্রেক ডাউন করে সে কি তৈরি করবে? C3A এবং C3B। এটা ডিফিউজ হয়ে চলে যাচ্ছে, বিটা তখন কার সাথে বাইন্ড করবে? 4B এবং 2B সাথে বাইন্ড করবে। 4B এবং 2B দেখো ওটার সাথে বাইন্ড করছে C3B। এটাও একটা প্রোটিন, সেটাকে বলা হচ্ছে C5 কনভার্টেজ। C5 কনভার্টেজের কাজ হচ্ছে C5 এর উপর কাজ করা, তাকে ভেঙে দিবে, ভেঙে কি তৈরি করবে? C5A C5B। এটা চলে গেল 5B টা তখন অ্যাটাচ হবে কার সাথে? 6 7 8 9। তাহলে C5B to 9 এই পোর্শনটাকে আমরা বলছি মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স নামটা শুনে বোঝা যাচ্ছে ওর কাজ হচ্ছে সেলটাকে লাইসিস করা অথবা সাইটোটক্সিসিটি অফ দ্য সেল। তাহলে দেখো এই যে আমরা পাথওয়েটা পড়েছি, আমরা ডেফিনিশনের সময় বলেছি এটা একটা ক্যাসকেড ফেনোমেনন। একটা কোন কারণে যদি একটা কম্পোনেন্ট অ্যাক্টিভেটেড হয়, হাইলি অ্যাম্পলিফাইড রেসপন্স, তার মানে নরমালি এর ইনঅ্যাক্টিভ ফর্মে আছে, যদি কোনো কারণে অ্যাক্টিভেট করতে পারি তাহলে স্পন্টেনিয়াস দে ক্যান অ্যাক্টিভেট দ্য আদার কম্পোনেন্ট অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। সেজন্য এটাকে বলা হচ্ছে হাইলি amplified response to trigger the stimulation of enzyme system। তার মানে একটা যদি আমরা কোন কারণে অ্যাক্টিভেটেড করতে পারি, they can automatically stimulate the other component of the complement system। ঠিক আছে, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে? জি ম্যাম। তাহলে তোমরা একটু বারবার, খুব ইজি কিন্তু এটা আমি বারবারই বলছি, এই কম্পোনেন্টটা মানে ভেঙে হচ্ছে প্রত্যেকটাতে A এবং B দুটো হচ্ছে, এটা হচ্ছে স্মলার কম্পোনেন্ট, ইজিলি ডিফিউজ হয়ে যাচ্ছে, কিন্তু বিটা হচ্ছে লার্জার কম্পোনেন্ট। বিটা সবসময় মনে রাখবে তোমরা, অলওয়েজ দে ক্যান পার্টিসিপেট ইন দ্য মেইন পাথওয়েজ অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে ক্লাসিক্যাল পাথওয়ে তো কম্পোনেন্ট আমরা আগেই বলেছি কি ছিল, C1 থেকে C9 ওরা কিভাবে অ্যাক্টিভেট হচ্ছে সেটা আমরা দেখছি। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, তার মধ্যে আমি বারবারই বলছি ইমিউনোগ্লোবুলিন M এবং immunoglobulin G. Immunoglobulin A is the more efficient immunoglobulin to activate the classical pathway of the complement system because it is always pentameric form in the circulation. So one molecule is enough to activate the complement system. And immunoglobulin J monomeric form in থাকে, so 2 molecules is required to activate the complement system. আসলে ফিজিক্যালি ক্লাস হলে আমরা ড্রয়িং করলে তোমরা আরো বেশি বেটার বুঝতে পারবে, তারপর তোমার ডায়াগ্রামগুলি দেখবে অনেক ইজি হয়ে যাবে। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যখন তৈরি হলো, তার FC পোর্শনটা খালি, সেখানে যে লাগবে হচ্ছে C1। C1 হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম ইন ক্লাসিক্যাল পাথওয়ে। যখনই C1 টা লাগবে সে তৈরি করবে একটা প্রোটিয়েজ। প্রোটিয়েজ মানে তার কাজ হচ্ছে ভেঙে ভেঙে দেওয়া, তাহলে সেই জন্য প্রোটিয়েজটা C2 এবং C4
একসাথে ব্রেক ডাউন করবে, C2 কে ভেঙে C2A C2B, 4 কে ভেঙে 4A এবং 4B, এইটাকে ডিফিউজ করে ফেললো, তাহলে C4B 2B একসাথে যখন হবে তখন সে আরেকটা প্রোটিয়েজ তৈরি করবে, যেটাকে আমরা বলছি C3 কনভার্টেজ। নামটা শুনেই বুঝবে তোমরা, C3 কনভার্টেজ কার উপরে কাজ করবে? C3 ভেঙে C3A 4A করলো, তাহলে C3B টা আবার কার সাথে অ্যাটাচ হবে? C4B 2B 3B, এটাকে আমরা বলছি C5 কনভার্টেজ। কাজ হচ্ছে C5 কে ভেঙে দেওয়া, C5 কে ভেঙে দিলে C5B সেটা নেক্সট কম্পোনেন্ট হচ্ছে 6 7 8 9, তাদের সাথে লেগে একটা কম্পোনেন্ট তৈরি করবে, যেটাকে আমরা বলছি ম্যাক অথবা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। কাজের মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সের কাজ হচ্ছে কোনো একটা ব্যাকটেরিয়ার ভিতরে পোর তৈরি করে, পোর ভিতরে ডাইরেক্টলি ঢুকে যাবে, তখন ওর থেকে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে ওই সেলটা লাইসিস হয়ে যাবে, সেজন্য এটাকে বলা হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে। তারপরে আসলে যেটা হচ্ছে ল্যাকটিন পাথওয়ে। ল্যাকটিন পাথওয়ে কিভাবে অ্যাক্টিভেটেড হয় সেটা আমরা আগেই বলেছি। কোনো ব্যাকটেরিয়া তার গায়ে যদি মান্নানে সুগারটা থাকে, তাহলে দে ক্যান অ্যাক্টিভেট দ্য ল্যাকটিন পাথওয়ে অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, মান্নান বাইন্ডিং ল্যাকটিন। তাহলে মাইক্রোবিয়াল সারফেস বাইন্ড উইথ দ্য ল্যাকটিন পাথওয়ে, তখন সে কিছু প্রোটিয়েজ তৈরি করবে। এই প্রোটিয়েজের কাজ হচ্ছে C1 কে বাইপাস করে শুধুমাত্র C2 এবং C4 এর উপরে কাজ করে। তাহলে C2 এবং C4 এর উপরে ডাইরেক্টলি যখন এই প্রোটিয়েজ গুলি কাজ করবে, তখন দেখো যে ইয়ে থেকে এই দেখো এই প্রোটিয়েজ তৈরি করলো C2 C4, বাইপাস করলো কাকে? C1 কে। তাহলে C2 C4 এদেরকে যখন অ্যাক্টিভেট করবে তখন এই সেম জিনিসটা হবে এরপর এইখান পর্যন্ত। এটা আর বলার দরকার নেই, শুধু তোমার মনে রাখতে হবে যে মাইক্রোবিয়াল সারফেসে যদি মান্নান থাকে, যে বাইন্ড দা মান্নান বাইন্ডিং ল্যাকটিন, তার মানে ল্যাকটিন পাথওয়ে, they can activate the some protease and this protease cleave the C2 and C4. তারপরে তো ক্লাসিক্যাল পাথওয়ে করে, তারপর আর কোনো চেঞ্জ নেই, শুধু উপরের জায়গাটা মনে রাখতে হচ্ছে। এখন হচ্ছে অল্টারনেট পাথওয়ে। অল্টারনেট পাথওয়ে কিভাবে অ্যাক্টিভেটেড হয় সেটা আমরা দেখলাম। মাইক্রোবিয়াল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে এন্ডোটক্সিন, কোবরা ভ্যানম, ইমিউনোগ্লোবুলিন A aggregated form, they can directly activate the alternate pathway. তাহলে এন্ডোটক্সিন বাই, তাহলে C3 এখানে কিছু দেখা যায় যে ফ্লুইড ফেজে C3 থাকে, তাদের সাথে সাধারণত এন্ডোটক্সিন বাইন্ড করে। তার সাথে আরেকটা ফ্যাক্টর আছে ফ্যাক্টর বি, এটাকেও সে বাইন্ড করায়। বাইন্ড করার পরে এই যে ফ্রেগমেন্টটা আছে তাকে ক্লিভ করার জন্য একটা প্রোটিয়েজ আছে, যেটাকে আমরা বলছি ফ্যাক্টর ডি। ফ্যাক্টর ডি আমরা বলছি যে এই প্রোটিয়েজটা তখন কি করবে? C3 কে ভাঙবে এবং ফ্যাক্টর বি কে সে ব্রেক ডাউন করবে। C3 কে যখন ভাঙবে তখন C3A4 C3B তৈরি হবে, আর বি কে ভেঙে কি হবে? BA এবং BB, এগুলি চলে গেল C3B BB, এটাকে আমরা বলছি C3 কনভার্টেজ। C3 কে ব্রেক ডাউন করবে, তাহলে C3B BB আর C3B, এটাকে বলা হচ্ছে C5 কনভার্টেজ। তারপর তো সেম জিনিসটা। তাহলে এখানে কি হচ্ছে? প্রথমে অ্যাক্টিভেট করলো এন্ডোটক্সিন, বাইন্ড করলো C3 এর সাথে। ও সাধারণত C3 এর ফ্লুইড ফেজটাকে সে তার সাথে বাইন্ড করে, তার সাথে আরেকটা ফ্যাক্টর আছে ফ্যাক্টর বি, ওইটা সার্কুলেশনে থাকে, ওকে নিয়ে বাইন্ড করলো এবং এই তখন একটা প্রোটিয়েজ চলে আসে যেটাকে বলা হচ্ছে ফ্যাক্টর ডি। দে ক্যান ব্রেক ডাউন দ্য C3B এবং বি। এখন তোমরা বলতে পারবে C3 কে ব্রেক ডাউন করলে C3A এবং C3B হয়, আর বি কে ব্রেক ডাউন করলে BA এবং BB। BB মানে ক্যাপিটাল লেটার বি, আবার ব্রেক ডাউন স্মল লেটার বি, এটাকে বলা হচ্ছে C3 কনভার্টেড। তারপরে সেম জিনিসটা কি হচ্ছে? আলটিমেটলি তাদের কাজ হচ্ছে সাইটোলাইসিস। এখান থেকে যে কোশ্চেন গুলি করবে, কিভাবে ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেটেড হচ্ছে, কিভাবে ল্যাকটিন, কিভাবে অল্টারনেট পাথওয়ে অ্যাক্টিভেটেড হচ্ছে, তারপরে যে কোশ্চেনটা আছে সেটা দেখো। সেগুলি হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়েতে, এটা ফসফেট জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লাসিক্যাল পাথওয়েতে C3 কনভার্টেজ কি দিয়ে তৈরি হয়? অল্টারনেট পাথওয়েতে C3 কনভার্টেজ কি দিয়ে তৈরি হয়? ক্লাসিক্যাল পাথওয়েতে C5 কনভার্টেজ কি দিয়ে তৈরি হচ্ছে? অল্টারনেট পাথওয়েতে C3 কনভার্টেজ কি দিয়ে তৈরি হচ্ছে? ক্লিয়ার?
ক্লিয়ার জি তোমাদের ম্যাম। কাছে? হ্যালো, জি ম্যাম। এটা ক্লিয়ার তোমাদের কাছে? একটু জি জাস্ট ম্যাম। ডায়াগ্রামটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এ কে তোমার মাথা থেকে ফেলে দিবে, বি কে নিয়ে আসবে। প্রথমে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কিভাবে এই পাথওয়েগুলি অ্যাক্টিভেটেড হচ্ছে এবং কারা কারা তাদেরকে অ্যাক্টিভেট করছে। তারপরে তোমার মনে রাখতে হবে কি কি কম্পোনেন্ট আছে ক্লাসিক্যাল পাথওয়েতে, ল্যাকটিন পাথওয়েতে কি কি কম্পোনেন্ট আছে, আর সরি অল্টারনেট পাথওয়েতে কি 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 কম্পোনেন্ট আছে। আচ্ছা, এখানে যদি আমরা তারপরে তোমরা এটা দেখলে ল্যাকটিন পাথওয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি C1 থেকে শুরু করলো, ল্যাকটিন পাথওয়েতে C4 C2 এখান থেকে শুরু হলো, আর অল্টারনেট পাথওয়েতে বাইপাস করলো কাকে কাকে, C1 C2 C4 সরাসরি C3 কে সে অ্যাক্টিভেট করলো, ব্রেকডাউন করলো, তারপরে সে C3 কনভার্টেড C5 কনভার্টেড। ঠিক আছে, তারপরে প্রতিটি সবারই কাজ হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। আচ্ছা, একটা কোশ্চেনে কি তোমরা অ্যান্সার দিতে পারবে এই যে এন্ডোটক্সিক অ্যাক্টিভিটি আমরা বারবার বলছি ব্যাকটেরিয়া, এটা কি কি প্যাথোফিজিওলজিক্যাল ইফেক্ট আছে, হোয়াট আর দ্য প্যাথোফিজিওলজিক্যাল ইফেক্ট অফ এন্ডোটক্সিন? একটা তো এখানেই বললে তোমরা অল্টারনেট পাথওয়েকে অ্যাক্টিভেট করে, আর দুই একটা বলতে পারবে? দেখি একজন বলতে জয়িতা বলো দেখি, হোয়াট আর দ্য এন্ডোটক্সিক অ্যাক্টিভিটিস, প্যাথোফিজিওলজিক্যাল ইফেক্ট অফ এন্ডোটক্সিন? একটা দুটো বলো। কেউ বলতে পারছো না? সেপটিক শক, হ্যাঁ বলো। হ্যাঁ, ফিভার, ফিভার। কেন হাইপোটেনশন। ফিভার হচ্ছে? শক। হ্যাঁ, সব সবই হচ্ছে। ফিভার কেন হচ্ছে? সিম্পল একটা কোশ্চেন অ্যান্সারটা, কেন ফিভার হচ্ছে? ফিভার কেন হচ্ছে? সাইটোকাইন রিলিজ করে। কোন সাইটোকাইন রিলিজ? কার থেকে রিলিজ হচ্ছে, কিভাবে রিলিজ হচ্ছে? কোন সাইটোকাইন কোন সেল থেকে রিলিজ হয়? ম্যাম ইন্টারলিউকিন। ইন্টারলিউকিন 1/6, তাই না? কোথা থেকে হবে? ম্যাক্রোফেজ থেকে। তাহলে এন্ডোটক্সিন যদি তাদের উপর কাজ করবে, ম্যাক্রোফেজ দে ক্যান লিবারেট দ্য ইন্টারলিউকিন 1 এবং 6, তখন হবে যে তারপরে সে কি তৈরি করবে? সেই ইন্টারলিউকিন কোথায় চলে যেতে হবে? ইন্টারলিউকিনকে কোথায় যেতে হবে যে ফিভার করার জন্য? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থার্মো রেগুলেটরি সিস্টেম। ওখানে তোমরা এখন ব্যাকটেরিয়ালজি আইটেমগুলো খুব ক্লিয়ার থাকতে হবে, তাহলে ওখানে চলে গেলে তখন এসে ফিভার। আচ্ছা, যাই হোক, এগুলো তো পরে করবে। তাহলে আমরা এইটুকু পড়া হয়ে গেল। পাথওয়েগুলি বারবারই ছবি দেখবে, জানবে। আমি আমরা এটা আবার একটুখানি লিখলাম যে কিভাবে হচ্ছে সেটা আর বলে না। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স অ্যাক্টিভেট the C1 form a protease which cleaves C2 and 4 form the, মানে একটু আগে বলা হয়েছে, is called C3 convertase which cleaves C3 molecule C3A4A 4 C3B form a complex with 4B2B produces C5 convertase. C5 convertase cleaves C5 to form 5A and 5B. 5B bind with the 6-7 to form a complex that interact with the C8 and C9 to produce the membrane attack complex which causes cytolysis. Alternate pathway is same. প্রথম জিনিসটা আমরা একটু দেখি যে lipopolysaccharide, that means endotoxin, can initiate the process by binding fluid phase of C3 and factor B. This complex is cleaved by a protease called the factor D to produce C3B. একটা হচ্ছে BA, একটা হচ্ছে BB. This acts as a C3 convertase to generate C3. তারপরে the same classical pathway এর মতো, এই জন্য আমরা এটা বলি। তারপরে ল্যাকটিন পাথওয়ে, Mannan binding lectin bind to the surface of the microorganism bearing mannan to sugar. This activate protease which cleaves C2 and C4 component like classical pathway. তারপরে তো সেম জিনিসটা দিয়ে বলবো। পরীক্ষার সময় যদি এরকম আসে যে কোনো এক্সামিনেশন ডেসক্রাইব অথবা শর্ট নোট অন ল্যাকটিন পাথওয়ে, তাহলে তোমরা এই জিনিসটা লিখে এখানে ছেড়ে দিও। কি করতে হবে তোমাদেরকে কি করতে হবে? ল্যাকটিন, তোমাদের যদি শর্ট নোট থাকে ক্লাসিক্যাল অল্টারনেট এবং ল্যাকটিন পাথওয়ে, তাহলে তোমরা এটুকু দেওয়ার পরে কোথায় চলে যাবে? একদম ক্লাসিক্যাল ক্লাস ফর দ্য মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স পর্যন্ত যেতে হবে। এইটুকু লিখলে কিন্তু নাম্বার কেউ তোমাদের দেবে। আমি আর পুরোটা লিখিনি। সেরকম অল্টারনেট পাথওয়েতেও তোমাদের যদি ডিসক্রাইব করতে বলা হয়,
তাহলে তোমার এইটুকুতে এসে থেমে যাবে না, পুরোটা কমপ্লিট করবে। ঠিক আছে, এখন দেখো এই যে আমরা কম্পোনেন্ট গুলি পড়লাম, যে কম্পোনেন্ট গুলির কি কি কাজ, হ্যাঁ সেই কতগুলি বায়োলজিক্যাল ইফেক্ট অফ কমপ্লিমেন্ট অথবা হোয়াট আর দ্য আউটকাম অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। আমরা যে জিনিসগুলি বের করলাম, অনেকগুলি কম্পোনেন্ট, এখানে C3B তৈরি হলো, তারপরে হচ্ছে C3B তৈরি হলো, তারপরে C5A 6-7 C5B 6-7। আমরা শুধু মেমব্রেনটা কমপ্লেক্সের কথাই বলেছি। তাহলে একটা একটা করে আমরা বলি যে C3B যেটা তৈরি হলো তার কাজ হচ্ছে, মেইন কাজ হচ্ছে অপসোনাইজেশন। অপসোনাইজেশন মানে কি, কোনো একটা অ্যান্টিজেনের গায়ে হ্যাঁ অপসোনাইজ কোনো একটা জিনিস থাকলে তাকে চেনার জন্য, অপসোনাইজেশন মানে ঢেকে রাখা অ্যান্টিজেনকে, তাকে চেনার জন্য কিছু রিসেপ্টর আছে, সেটা দিয়ে এসে অপসোনাইজেশন মানে চিনে ওই সমস্ত সেলকে সে ফ্যাগোসাইটোসিস করবে, এটাকে বলা হচ্ছে অপসোনাইজেশন। তাহলে opsonization, C3B component of the complement system is responsible for opsonization. কিভাবে সে opsonization করে? মেনি ফ্যাগোসাইটিক সেলের মধ্যে C3B এর জন্য রিসেপ্টর রয়েছে। তাহলে রিসেপ্টর থাকলে C3B, সাপোজ ম্যাক্রোফেজের মধ্যে C3B এর জন্য রিসেপ্টর আছে, তাহলে C3B ওখানে লাগবে, তখন সে অ্যান্টিজেনকে ইজিলি রিকগনাইজ করবে, দ্যাট ক্যান এনকার। তাহলে অপসোনাইজেশনের জন্য কমপ্লিমেন্ট ছাড়া আর কোন ইমিউনোগ্লোবুলিন রেসপন্সিবল? অপসোনাইজেশন এন্ড ফ্যাগোসাইটোসিস কে বলতে পারবে সময় নাম কামে? হ্যাঁ ইমিউনোগ্লোবুলিন জি, জি হ্যাঁ ইমিউনোগ্লোবুলিন জি জিজ্ঞাসা করবে এখানে, অক্সিডাইজেশন কমপ্লিমেন্ট ছাড়া C3B ছাড়া আর কি করতে পারে? তাহলে ইমিউনোগ্লোবুলিনের মধ্যে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। তাহলে অক্সিডাইজেশন ইমিউনোগ্লোবুলিন জি এর জন্য অনেক সেলের গায়ে, যেমন ম্যাক্রোফেজের গায়ে ইমিউনোগ্লোবুলিন জি এর জন্য রিসেপ্টর আছে, কোনটা দিয়ে সে লাগবে? FC পোর্শন দিয়ে সে লাগবে। ঠিক আছে, তখন সে অ্যান্টিজেনকে অ্যাটাচ করবে, এটাকে আমরা আসলে ADCC বলছি। Opsonization হচ্ছে C3B, এগুলো খুব ইম্পর্টেন্ট ইন দ্য বায়োলজিক্যাল ইফেক্ট অফ কমপ্লিমেন্ট সিস্টেম। C3B receptor present on the surface of the main phagocytic cell, so they can easily recognize and phagocyte the antigen. Number 2 হচ্ছে chemotaxis. Chemotaxis মানে হচ্ছে অ্যাট্রাকশন করা। C5A, C5B হবে, এটা B ওখানে 6-7 কমপ্লেক্স, এই কমপ্লেক্সটা অ্যাট্রাক্ট নিউট্রোফিল, মানে যেখানে ইনজুরি হচ্ছে ওই জায়গাতে নিয়ে আসবে নিউট্রোফিলকে, তখন নিউট্রোফিল থেকে অনেক ধরনের লাইসোজোম এনজাইম লিপারেট হয়, তারা সেলকে লাইসিস করে। তাহলে কেমোটেক্সিস এর কাজ হচ্ছে যারা করছে কম্পোনেন্টগুলি C5A, C3, 5B, 6-7 complex, they act as a chemotaxis. তারপরে যে এনাফাইলোটক্সিন অথবা এনাফাইলেক্সিস। এনাফাইলেক্সিস মানে আমরা একটু করে আগেই পড়েছি যে মাস্ট সেলের মধ্যে কিছু গ্রানিউলস থাকে, যদি কোনো কারণে মাস্ট সেলগুলি স্টিমুলেটেড হয়, they can liberate this mediator like the histamine, serotonin. তাদের কাজ হচ্ছে increase vascular permeability, smooth muscle contraction and bronchoconstriction. হ্যাঁ, এগুলি হচ্ছে, এদিকে বলা হচ্ছে অ্যানাফাইলোটক্সিন। তাহলে আমরা যে সমস্ত কম্পোনেন্টগুলি খুব ইজিলি ডিফিউজ হয়ে যাচ্ছে, তার মধ্যে C3A, 4A, 5A, এদের তো কোনো কাজ ছিল না, এখন দেখো the main কাজ হচ্ছে C3A, 5A and 4A, they cause degranulation of the mast cell. ওরা সরাসরি mast cellকে degranulation করতে পারে with release of the mediator like the histamine, serotonin, slow releasing substance of anaphylaxis. আর অনেক আছে যারা আছে, দেখ আমরা টাইপ 1 হাইপারসেনসিটিভিটি সময় পড়বো, ওদের মধ্যে আর কি কি আছে এগুলি তো সেকেন্ড ইয়ারে পড়ছি, histamine, serotonin, slow releasing substance of anaphylaxis, prostaglandin, eosinophil chemotaxis factor, leading to increased vascular permeability and smooth muscle contraction. অ্যানাফাইলোটক্সিন, যখনই মাস্ট সেল থেকে এই সমস্ত গ্র্যানিউল রিলিজ হবে, তাদের কাজ যখন এগুলি হবে, তখন তাকে আমরা বলছি অ্যানাফাইলোটক্সিন। সেম মেকানিজমে আবার টাইপ 1 হাইপারসেনসিটিভিটি অথবা ইমিউনোগ্লোবুলিন নিয়ে কাজ করে, এটা একটু ডিফারেন্স। এটার মতোই এটার কাজ হচ্ছে ওরা সরাসরি মাস্ট সেলকে ভেঙে দিয়ে ওর থেকে গ্র্যানিউলস গুলি রিলিজ করে এই সমস্ত কাজ করে, সেজন্য এটাকে বলা হচ্ছে অ্যানাফাইলোটক্সিন। এবং এই রিঅ্যাকশনটা খুব ইমিডিয়েট হয়, সেই জন্য এটা টাইপ 1 এর বলা হয় ইমিডিয়েট হাইপারসেনসিটিভিটি, উইদিন 4 to 6 আওয়ারের মধ্যে হয়। পেশেন্ট
অনেক ধরনের সমস্যা, এগুলো আমরা পরে পড়বো। তাহলে অ্যানাফাইলোটক্সিন, তারপরে হচ্ছে লাস্ট ওয়ান, এখানে নাম্বার যে লাস্ট ওয়ান হচ্ছে সাইটোলাইসিস। সাইটোলাইসিস হচ্ছে আমরা বলছি সাইটোলাইসিস যে পোর্শনটা করে C5b9, যেটাকে আমরা বলছি মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। Insertion of the C5b9 complex into the cell membrane causes lysis because they disrupt a cell। কিভাবে করে? তার থেকে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট সবগুলি কি হচ্ছে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে and causes lysis of the cell। তাহলে সাইটোলাইসিস যে জিনিসটা করে সেটা হচ্ছে ম্যাক অথবা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, কম্পোনেন্ট হচ্ছে C5b9। তাহলে যে সমস্ত হোয়াট আর দ্য আউটকাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আউটকাম অথবা বায়োলজিক্যাল ইফেক্ট অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, যেভাবেই তোমাদেরকে বলে আউটকাম অথবা বায়োলজিক্যাল ইফেক্ট অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, সেটার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে, প্রথমেই তোমরা সাইটোলাইসিস বলবে না, তোমরা প্রথমেই বলবে অপসোনাইজেশন। সেটা হচ্ছে সি, শুধু অপসোনাইজেশন বললে হবে না, কোন কম্পোনেন্টটা করে C3b, হেমোটেক্সিস করে C5a, 5, 6, 7। নাম্বার 3 হচ্ছে অ্যানাফাইলোটক্সিন, যেহেতু মাসেলকে ভেঙে দিয়ে গ্র্যানিউলস গুলো রিলিজ করছে। আর লাস্ট ওয়ান হচ্ছে সাইটোলাইসিস, যেটাকে আমরা বলছি ম্যাক অথবা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, কম্পোনেন্ট হচ্ছে C5b9। তাহলে দিস ইজ দ্য আউটকাম অথবা বায়োলজিক্যাল ইফেক্ট অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাও রেগুলেশনটা আসলে এমনি তোমরা শুধু একটু জেনে রাখো, রেগুলেশন অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। রেগুলেশন আমরা কেন বলছি? কারণ এই যে কমপ্লিমেন্ট সিস্টেমটা যদি কোনো কারণে তারা অ্যাক্টিভেটেড হয়ে যায়, আইদার অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স অথবা এন্ডোটক্সিন, তাদেরকে থামাতে হবে। যদি না থামানো হয় তাহলে কন্টিনিউয়াস কি হতে থাকবে? সেল লাইসিস হতে থাকবে। এই সেল লাইসিস যদি না হওয়ার জন্য তাহলে কিছু রেগুলেটরি কম্পোনেন্ট আছে যাদের কাজ হচ্ছে কমপ্লিমেন্টকে একটু ধরে রাখা। তাহলে কোথায় কোথায় শুধু নামটা জানলে হবে। রেগুলেশন অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেমের মধ্যে প্রথমে একটা আছে হচ্ছে C1 ইনহিবিটর। তাদের কাজ হচ্ছে C1 কে ইনঅ্যাক্টিভেট করে দেয়। নামটা শুনে বোঝা যাচ্ছে C1 ইনহিবিটর ইনঅ্যাক্টিভেট দ্য প্রোটিয়েজ অ্যাক্টিভিটি অফ দ্য C1। তাহলে C1 যদি প্রোটিয়েজ অ্যাক্টিভিটিটাকে যদি ব্লক করে দেওয়া হয় তাহলে কি হতে পারবে না? C4 এবং C2 ওরা ব্রেকডাউন হবে। নাম্বার 2 হচ্ছে C4 বাইন্ডিং প্রোটিন and factor I are responsible for regulation of C4b। এটা ভেঙে গেল 4 এবং 4b হলো, কিন্তু 4b টাকে ধরে রাখবে কে? তাহলে সেটা 4b কে ধরে রাখার জন্য যে একটা প্রোটিন আছে C4 বাইন্ডিং প্রোটিন, এই প্রোটিনটা যদি ওকে ধরে রাখে তাহলে C3 কনভার্টেজে আর যেতে পারবে। এটা হচ্ছে S ফ্যাক্টর একটা আছে interact with the C5b67। তাহলে এখানে এসে যে S ফ্যাক্টরটাকে বাইন্ড করে রাখবে তাহলে সে লাস্ট পর্যন্ত যেতে পারবে না, সেটা হচ্ছে কি ম্যাক তৈরি করতে পারবে। এগুলো আমরা খুব সিম্পল ফর্মে জানি, এগুলো আমাদের আলাদা ডিটেলস জানার দরকার নেই। তারপর আমরা কোথায় কোথায় রেগুলেশন, তাহলে রেগুলেটরি প্রোটিন একটা হচ্ছে, আরেকটা আছে নাম্বার 4 হচ্ছে ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর। এটা এখানে কেন আছে আমি বুঝলাম না। ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর নাম্বার 4, যেটা হচ্ছে ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর, তার কাজ হচ্ছে C5b9 এই জায়গাটাকে ধরে রাখা। তাহলে এই জায়গাটাকে ধরে রাখলে এই যে ম্যাকটা তৈরি হলো ঠিকই, কিন্তু সেই মেমব্রেনের ভিতরে আর ঢুকতে পারবে না, ঢুকলে সে সেলকে লাইসিস করতে পারবে। তাহলে রেগুলেশন অফ দ্য কমপ্লিমেন্ট খুব ইজি হইতে তোমরা দেখো, C1 যে জায়গাটা আছে তাকে বাইন্ড করার জন্য অথবা তাকে ইনহিবিট করার জন্য C1 ইনহিবিটরি প্রোটিন একটা আছে। C4b এটা যাতে C3 কনভার্টেজে যেতে না পারে, তাহলে যেটা আছে C4 বাইন্ডিং প্রোটিন। S ফ্যাক্টর তার কাজ হচ্ছে ইন্টারঅ্যাক্ট উইথ দ্য C5b67, এটাকে ধরে রাখা। আর লাস্ট ওয়ান, এটা খুব ইম্পর্টেন্ট, ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর DAF। এটা এখানে কোথায় যেন চলে গেছে। আচ্ছা যাই হোক, ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর যেটা আছে তার কাজ হচ্ছে ম্যাককে সে স্টেবিলাইজ, C5 কনভার্টেড যেটা হচ্ছে, যেটা অথবা তোমরা যদি খুব মনে রাখো যেটা হচ্ছে C5b9 যেটা হচ্ছে, তাকে কি হচ্ছে তাকে বেঁধে রাখা, সেটার কাজ হচ্ছে ডেফ অথবা ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর। তাহলে কি হবে? ম্যাক তৈরি হতে পারবে না, সেল কন্টিনিউয়াস লাইসিস হতে পারবে না। তাহলে দিস ইজ দ্য রেগুলেটরি কম্পোনেন্ট অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। আমি যখন কমপ্লিমেন্টের কম্পোনেন্টগুলি পড়াচ্ছিলাম সেখানে কিন্তু এটা মিস হয়েছে,
ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর। তাহলে তোমরা এখন আমাকে বলো, যদি ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টরের কোনো কারণে ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হতে পারে? কন্টিনিউয়াস কি হবে? কন্টিনিউয়াস কি হবে? সেল লাইসিস। সেল লাইসিস হবে। কন্টিনিউয়াস যদি সেল লাইসিস, যেমন আরবিসি গুলি লাইসিস হয়, যে টার্মটা সেটাকে আমরা কি বলি? প্যারাক্সিডেমাল নকটার্নাল হিমোগ্লোবিনের নাম শুনেছো তোমরা? হেমাটোলজি তো শেষ হয়েছে তোমার, তাই না? শেষ না হেমাটোলজি? জয়িতা না ম্যাম, হেমাটোলজি শেষ হয়নি। এই নাম প্যাথোলজি শুনেছো তোমরা? প্যারাক্সিডেমাল নকটার্নাল হিমোগ্লোবিনুরিয়া তারপর শুনেছো? আচ্ছা যাই হোক কথা, তাহলে দেখা যাচ্ছে তাহলে তুমি চারটা মনে রাখবে, রেগুলেশন অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। এখন হচ্ছে যেটা এটা স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছি না, এখন কমপ্লিমেন্টের ডেফিসিয়েন্সি হলে হোয়াট আর দ্য কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হলে কি কি ডিজিজ হতে পারে, এটা আমি একটু মুখে বলিনি তোমাদেরকে, তোমরা একটু বইতে দেখবে একই সেম জিনিসটাই আছে আমার এখানে। স্লাইড অনেকগুলি আসলে ফাইল তো, কোথায় কোনটা? রেগুলেশন অফ দ্য কমপ্লিমেন্ট সরি রেগুলেশনটা পড়েছি। এখন দেখো C1 ইনহিবিটর, তার কাজ হচ্ছে C1 কে বাইন্ড করা। কোনো কারণে যদি ইনহিবিটরটা না থাকে তাহলে যে ডিজিজটা হবে সেখানে বলা হচ্ছে হেরিডিটরি এনজিওইডিম। ইডিমা হয়, শুধু নামটা জানা থাকলে হবে, হেরিডিটরি এনজিওইডিম। যদি C1 ইনহিবিটর ডেফিসিয়েন্সি থাকে তাহলে হচ্ছে হেরিডিটরি এনজিওইডিম। আরেকটা কম্পোনেন্ট যদি C5B28 পর্যন্ত না থাকে, C5, 6, 7, 8 এই যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে নাইসেরিয়া ইনফেকশন অনেক বেশি পরিমাণে। আরেকটা হচ্ছে ডেফ যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে সে মেমব্রেনকে ধরে রাখতে পারবে না, ম্যাককে ধরে রাখতে পারবে না, কন্টিনিউয়াস সেল লাইসিস হবে। তখন যেটা হবে সে টার্মটাকে আমরা বলছি প্যারাক্সিডেমাল নকটার্নাল হিমোগ্লোবিনুরিয়া। হিমোগ্লোবিনুরিয়া তার মানে হিমোগ্লোবিন কোন দিক থেকে বেরোচ্ছে? প্রস্রাব দিয়ে, হ্যাঁ, ইউরিন দিয়ে। ইউরিন দিয়ে বেরোচ্ছে, কারণ এত বেশি লাইসিস হচ্ছে ব্লাড ধরে রাখতে পারছে না, তখন কি হবে? ইউরিন দিয়ে পাস হচ্ছে। আচ্ছা আরেকটা হচ্ছে, তাহলে এটা একটু বললাম। আরেকটা হচ্ছে কমপ্লিমেন্টগুলি সাধারণত, এটা বলা হয়নি, কমপ্লিমেন্টগুলি সাধারণত সোর্স অফ কমপ্লিমেন্ট সাধারণত সিনথেসিস হচ্ছে কোথা থেকে? লিভার থেকে আসছে। যদি কোনো কারণে লিভার ডিজিজ হয়, যেমন সিরোসিস অফ দ্য লিভার, হেপাটাইটিস, তাহলে কমপ্লিমেন্ট কি বাড়বে না কমবে? কমপ্লিমেন্টের লেভেলটা কমে যাবে। ঠিক আছে। আরেকটা দেখো, যে সমস্ত জায়গায় অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়, ইমিউনোগ্লোবুলিন ডিপোজিশন অনেক বেশি পরিমাণে হচ্ছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স মেডিয়েটেড ডিজিজ কিছু আছে যাদেরকে আমরা বলছি এসএল, সিস্টেমিক লুপাস ইরিথ্রোমাটোসিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস। আমরা যখন হাইপার সেনসিটিভিটি পড়বে তখন দেখবে এই সমস্ত ডিজিজে অনেক বেশি পরিমাণ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়। যত বেশি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে তাদের কাজ কি হবে দেখে এখন বলতে পারবে কিনা, তাহলে বুঝবো যে তোমরা বুঝতে পেরেছো। যত বেশি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ডিপোজিশন হবে সার্কুলেশনে, তাদের কাজটা কি হবে? হ্যাঁ বলো, তারা কাকে ইউটিলাইজ করবে? অ্যাসিড পাথওয়ে। হ্যাঁ বলো, জোরে বলো, আমি শুনতে পাচ্ছি, বলো। ক্লাসিক্যাল পাথওয়ে। ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেট তাহলে কমপ্লিমেন্ট ইউটিলাইজ করে ফেলবে ক্লাসিক্যাল পাথওয়ে, তাহলে কমপ্লিমেন্টের লেভেলটা অনেক কমে যাবে। ঠিক আছে। তাহলে যে সমস্ত, তাহলে লিভার ডিজিজ হলে কমপ্লিমেন্ট সিস্টেম কমপ্লিমেন্টের লেভেলটা কমে যাচ্ছে। আর ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড ডিজিজ যেগুলিতে আছে, যেগুলো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স অনেক বেশি পরিমাণ ডিপোজিট হচ্ছে, এফসি পোর্শনটা খালি, তাদের কাজ হচ্ছে তারা কি করবে? কমপ্লিমেন্টকে অনেক বেশি পরিমাণে বাইন্ড করলে কমপ্লিমেন্ট লেভেলটা কমে যাবে। তাহলে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের মধ্যে আমরা একটা পেলাম, C1 ইনহিবিটর ডেফিসিয়েন্সি হলো আমরা এনজিওইডিমা হচ্ছে, C5 to 8 ডেফিসিয়েন্সি হলো অনেক পাইরোজেনিক ইনফেকশন। তার মধ্যে তোমরা নাইসেরিয়া নাম শুনেছো, নাইসেরিয়া হচ্ছে একটা কি ব্যাকটেরিয়া, তাই না? আমরা ব্যাকটেরিয়োলজি পড়েছি, জেনারেল ব্যাকটেরিয়োলজি, একটা গ্রাম নেগেটিভ ডিপ্লোমা। এই ধরনের ইনফেকশন গুলি বেশি হয়ে থাকে। আর হচ্ছে ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি হলে যে ডিজিজটা হবে প্যারাক্সিডেমাল নকটার্নাল হিমোগ্লোবিনুরিয়া। আর লিভার যেহেতু সোর্স লিভার থেকে যদি লিভারের কোনো প্রবলেম হয়, সিরোসিস, হেপাটাইটিস, এগুলির জন্য কমপ্লিমেন্ট লেভেলটা কমে যাবে।
আর immune complex mediated disorder like the SCD or SCD মানে systemic lupus erythematosus, এগুলিতে অনেক বেশি ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয় বডিতে। আর হচ্ছে এজিএন অ্যাকুট গ্লোমেরুলার নেফ্রাইটিস, আরো অনেক ডিজিজ আছে যেখানে ইমিউন কমপ্লেক্স বেশি বেশি পরিমাণে ডিপোজিশন হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওখানে কমপ্লিমেন্টের ইউটিলাইজেশনটা অনেক বেশি হয় দেন কমপ্লিমেন্ট লেভেলটা অনেক কমে যায়। তাহলে কমপ্লিমেন্টের যেগুলি আমি পড়লাম প্রত্যেকটা জিনিসে খুব ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম শেষ। নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি পড়বো, কমপ্লিমেন্টটা শেষ করে আজকে আর কিছু পড়তে যাচ্ছি না। দেখি তোমরা এটা ভালো করে নিজের। আমি তাহলে রেগুলেটরি প্রোটিন এই জায়গায় তোমরা একটু নিয়ে আসবে হচ্ছে ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর আর কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলো আমি বলে দিলাম, তোমরা বই থেকে পড়ে নিও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক না। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা হাইপার সেনসিটিভিটি পড়বো। ঠিক আছে, জি ঠিক ম্যাম। আছে। কি বারবার ম্যাম। হ্যাঁ বলো বলো। ম্যাম আজকে তো শনিবার, আজকে আপনার ক্লাস ছিল আর একটা বুধবারে। নেক্সট ক্লাসে আমি বুধবারে সেটা নিব হচ্ছে ইয়ে থেকে 10টা থেকে মেবি বলেছিলেন। হ্যাঁ বুধবারই নেই, মঙ্গলবারে তো মঙ্গলবারে কার ক্লাস 10টা থেকে? মঙ্গলবারে 10 পূর্ণিমা 10টা থেকে তো কোনো ক্লাস নাই না? 10টায় কোনো ক্লাস নেই। না মঙ্গলবারে 11:30 থেকে প্যাথো। ঠিক আছে, আমি ইয়ে দেখে নিব তোমাদেরকে যে বুধবারে। বুধবারই আমি ক্লাস নেব 10টা থেকে। হ্যাঁ ঠিক আছে, Okay. দুইটা আমি একটু মনে করে দিতে হবে। হ্যাঁ জি ম্যাম, ওকে ম্যাম। ঠিক আছে, আমি তোমরা ইমিউনোগ্লোবুলিনের ছবিটা তোমরা বারবারই দেখেছো, আমি শুধু জাস্ট একটু একটা জায়গায় ফোকাস করতে যাচ্ছি। এই যে দেখো মনোমারিক মানে অ্যাক্টিভ ইমিউনোগ্লোবুলিন, তাই না? এই যে দেখো হেভি এবং লাইট চেন, এইটার কাজে এই জায়গায় যে বাইন্ড করবে সেটা অলওয়েজ অ্যান্টিজেন। যে এফসি পোর্শন আছে তাদের হচ্ছে কমপ্লিমেন্ট, শুধু নট অনলি কমপ্লিমেন্ট, তাদের আর কি কাজ আছে আমি বলেছি ইমিউন রেসপন্স পড়ার সময়, তাই না? এটা যে এফসি পোর্শনের মধ্যে কমপ্লিমেন্ট বাইন্ড করবে, আর তাদের কাজ কি, আর কি কাজ আছে, আর কি কাজ, আর কি কাজ আছে? টক্সিন নিউট্রালাইজেশন করা, ভাইরাস নিউট্রালাইজেশন করা, এডিসিসি করা, তাই না? কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করা, হ্যাঁ সেটা ক্লাসিক্যাল পাথওয়ে অফ দ্য কমপ্লিমেন্ট। এগুলো মনে রাখতে হবে, একটার সাথে একটা ইন্টাররিলেটেড। তারপরে দেখো এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন, এটা তো পড়াচ্ছেন স্যার, আমি শুধু এই স্ট্রাকচারটা দেখানোর জন্য দেখে নিয়েছি। আর এটা হচ্ছে পেন্টামারিক ফর্ম। দেখো তাহলে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট কয়টা? অ্যান্টিজেন বাইন্ডিং সাইট কয়টা? 10টা। ইমিউনোগ্লোবুলিন এম এর অ্যান্টিজেন বাইন্ডিং সাইট কয়টা? 10টা। 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 পেন্টামারিক ফর্ম এটা স্যার পড়াচ্ছেন, তারপর আমি একটু ছবিটা তোমাদের একটু দেখালাম। তোমরা সবসময় ডায়াগ্রামগুলি মনে রাখবে, তাহলে তো এই যে দেখো এটা মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। যেমন এটা হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, দেখো লাইট চেন হেভি চেন, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট সরি কার্বক্সি টার্মিনাল পোর্শন। এর হচ্ছে অনেক বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে একটা হচ্ছে কমপ্লিমেন্ট ক্লাসিক্যাল পাথওয়েকে সে অ্যাক্টিভেট করবে সি1 এর সাথে বাইন্ড করে, তারপরে টক্সিন নিউট্রালাইজেশন করবে, ভাইরাস নিউট্রালাইজেশন করবে, এডিসিসি করবে, তার অনেক কাজ আছে। হ্যাঁ, অল্টারনেট পাথওয়ে অফ দ্য ক্লাসিক্যাল পাথওয়ে অফ দ্য কমপ্লিমেন্ট, ছবিগুলো দেখবে কোরিলেট করবে। তাহলে এটা হচ্ছে সবসময় অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। হ্যাঁ, আর এটা হচ্ছে এফসি পোর্শন মানে কার্বক্সি টার্মিনাল ফ্র্যাগমেন্ট অফ ক্রিস্টালাইজেবল, তার অনেকগুলি কাজ আছে, সেই কাজগুলি। তাহলে ঠিক আছে, আজকে থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা নেক্সট ওয়েডনেসডেতে আমরা 10টা থেকে বলবো, সেখানে আমরা হাইপার সেনসিটিভিটি পড়বো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ক্লিয়ারলি বুঝে গেছে নাকি? তাহলে এটা বুঝবে। হ্যালো জয়িতা, হ্যালো। জি ম্যাম। জি ম্যাম। এটা এই হেডফোনটা দিয়ে ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি ম্যাম, বুঝাচ্ছি। আগের থেকে বেটার তো না? জি ম্যাম, আগে থেকে বেটার। Thank you. আমি আমারটা ইউজ করবো এখন। আমারটা সেলিম ভাই আপনি আমার এখানে দেখে যান, শুধু আমি আগে অফ করেন সব শান্তি মতো ক্লাসটা